শ্রেষ্ঠার এই অদ্ভুত ব্যবহারে সত্যি বিচলিত না হয়ে কোনো উপায় নেই। এ সত্যি আমার শ্রেষ্ঠা তো নাকি অন্য কেউ? দুপুরবেলায় আমি বেডরুমে বসে কিছু অফিসের কাজ করছি। শ্রেষ্ঠা নিচে ড্রয়িং রুমে কাজ করতে করতে একটা কণ্ঠস্বর কানে ভেসে আসলো আমার অফিস থেকে এক কলিগ এসেছে বাসায়। যদিও ফোন করে আগে ইনফর্ম করে রেখেছিল আমায়, এমন পরিস্থিতি কাজটা ফেলে যেতেও পারছি না। ও কি বলছে সেটা শোনার চেষ্টা করছি। ভাবি, সিদ্ধান্ত কোথায়? ওর সাথে একটু দেখা করার ছিল। সিদ্ধান্ত? কে সিদ্ধান্ত? আপনি কি আমার সাথে মজা করছেন ভাবি? এখন বলবেন নিজের হাজবেন্ডকেও চিনতে পারছেন না? ও হ্যাঁ হ্যাঁ, আসলে নামটা মাথায় ছিল না আমার। আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। শ্রেষ্ঠা সিঁড়ি পেয়ে ওপরে উঠে আসতে লাগলো। আবারও একটা খটকা। আমার ডাক নাম সিদ্ধান্ত জামান। অফিসের কলিগরা অনেকেই এই নামেই ডাকে আমায়, এমনকি বিয়ের আগে শ্রেষ্ঠ এই নামে ডাকতো। আমার নামটা শুনে এইভাবে চিনতে না পারায় এবার সত্যি আরও বেশি ভাবিয়ে তুলছে আমায়। একটা মানুষ সব কিছু বলে যেতে পারে, কিন্তু কারো নাম সেটা কি করে বলে যায়? এবার মনে হচ্ছে টেনশনে মাথা ছিঁড়ে যাবে আমার। এসব কি হচ্ছে আমার সাথে? একের পর এক জটিল থেকে জটিলতা প্রশ্নের সম্মুখীন হচ্ছি, যার উত্তর জানা নেই আমার। সকালবেলা শ্রেষ্ঠার বিয়ের আগের ঘটনাগুলো মনে করতে না পারা, এখন আবার আমার নাম ভুলে যাওয়া। আমি শ্রেষ্ঠার হাজব্যান্ড হই। বিয়ের আগেও বহুদিন পরিচিত ছিল আমাদের, যদি এরকম ঘনিষ্ঠতা ছিল না আমাদের। শ্রেষ্ঠা এখন আমাকে আপনি করে ডাকতে অভ্যস্ত, তাই বলে কেউ নিজের স্বামীর নাম ভুলে যায়? ভাবনা রেশ না কাটতেই শ্রেষ্ঠা রুমে ঢুকে পড়ল। আমি ওর সাথে নিচে গেলাম। তারপর কলিগের সাথে কথা বলতে বলতে একটু বাইরে বের হলাম। বাড়ি ফিরতে ফিরতে একটু লেট হলো। ড্রয়িং রুমে ঢুকে দেখি মিছিল বসে বসে মোবাইল ঘাঁটছে। কি হলো? মোবাইল সারাদিন নিয়ে এত ডুবে থাকলে হবে? তোর ভাবি কোথায়? কি হলো, কি দেখছিস মনোযোগ দিয়ে? তো একটা গল্প পড়ছি, প্রদীপ চন্দ্র তিয়াস ভাইয়ার প্রদীপ স্টোরিজ নামে একটা নতুন পেজ খুলেছে, ওখান থেকেই তার গল্প পড়ছি। ও এই কথা। আমি ব্ল্যাক কাপ গ্রুপে তার গল্প পড়েছি, তোকে সময় মতো অ্যাড করে দেব। খুব ভালো একটা গ্রুপ। ঠিক আছে। তা ভাবি কোথায় জানিস? না, বললাম তো। আমি শ্রেষ্ঠাকে নিচের ফ্লোরে খুঁজে না পেয়ে উপরে চলে গেলাম। আমার ডাকে সাড়া দিচ্ছে না শ্রেষ্ঠা। কি হলো বুঝতে পারছি না কিছু। হঠাৎ দেখতে পাই বাথরুমের দরজাটা ভেতর থেকে লক করা। তার মানে শ্রেষ্ঠা ভেতরে আছে, কিন্তু সাড়া দিচ্ছে না কেন? তাড়াতাড়ি গিয়ে বাথরুমের দরজাটা প্রেসার দিতেই ভেতর থেকে শ্রেষ্ঠা বেরিয়ে এলো। আমি হুম রেখে শ্রেষ্ঠার উপরে গিয়ে পড়লাম। মেঝেতে লুটিয়ে পড়ি দুজনেই। শ্রেষ্ঠা গোসল করে বেরোচ্ছিল, গায়ে একটা টাওয়েল জড়ানো ছিল। শ্রেষ্ঠা আমার নিচে আর আমি ওর উপরে। আমারও শ্রেষ্ঠার চোখ এই মুহূর্তে এক সমান্তরালে অবস্থান করছে। ও শরীর থেকে সাবান আর শ্যাম্পুর সুগন্ধি নাকে এসে সুরসুরি দিচ্ছে আমায়। হঠাৎ আমার চোখ চড়ে শ্রেষ্ঠার ঘাড়ের পিছনের দিকে যায়। মুহূর্তে চমকে উঠলাম আমি। শ্রেষ্ঠার ঘাড়ের নিচে একটা জন্ম দাগ ছিল। ও নিজে আমার সাথে এ দাগের কথা শেয়ার করেছে, এমনকি বিয়ের আগে একবার ছেলে মানুষই বশত দেখিয়েও ছিল আমায়। বিয়ের পরে শ্রেষ্ঠার সাথে সেরকম অন্তরঙ্গ হয়নি কখনো। ও সবসময় এড়িয়ে চলতো আমায়। আমাদের ভেতরে শারীরিক সম্পর্ক হলেও সেটা জাস্ট অন্ধকার করে দায় সারা পাবে, তাই ওর কোনো কিছুই দৃষ্টিগোচর হয়নি আমার। কিন্তু আজকে এটা কি দেখছি আমি? শ্রেষ্ঠার গাড়ির উপর থেকে জন্মদাগটা গেল কোথায়? আমাকে ঠেলে দিয়ে উঠে পড়লো শ্রেষ্ঠা। তারপরে বাথরুম থেকে দ্রুত প্রস্থান করে। আমি হতভকিয়ে তাকিয়েছি ওর দিকে। না, এটা আমার শ্রেষ্ঠ হতে পারে না কিছুতেই। এই কারণে এতটা দূরত্ব। এবার সব কিছু পরিষ্কার আমার চোখে। আসল চেষ্টা সে নয় তো, যার সাথে এর আগে দুবার পথে দেখা হয়েছে আমার। তার মানে ওরা দুজন এক নয়, সম্পূর্ণ আলাদা সত্তা। আমি যাকে প্রতিদিন চেষ্টা ভেবে আসছি সেটা চেষ্টা নয়। যে আমার বাবার সাথে হাত মিলেছে, আমার ক্ষতি করতে চাইছে, সেই আসল শ্রেষ্ঠা। এটা ভাবতে ভাবতে পায়ের তলা থেকে মাটি সরে যেতে লাগলো আমার। যদিও আমি জানি না আমার ভাবনা কতটুকু সত্য নাকি পুরোটা মনের ভুল। আমি যতদূর জানতাম তোমার ঘাড়ের নিচে একটা জন্মদাগ ছিল, সেটা উধাও হয়ে গেল কি করে? কি? আপনি আমার ঘাট দেখেছেন? আপনি কি করলেন? এটা কেন করলেন? এই শোনো, ন্যাকামো একদম কম করো। আমি জানি তুমি সব বুঝতে পারো, সব জানো তুমি। আমার সামনে বাচ্চাদের মতো আচরণ করে কোনো লাভ নেই। তার আগে আপনি বলুন, আমার ঘাড় কেন দেখলেন আপনি? কেন, খুব সমস্যা হয়ে গেল নাকি ধরা পড়ার ভয়ে? ধরা পড়া? কি বলছেন আপনি এসব? কি করেছি আমি? আমার সাথে নাটক করো না। বলো তোমার দাগটা কোথায় গেল? আমি জানি না। জানো না? এটা কোনো প্রশ্নের উত্তর হলো না। আমি সত্যিই জানি না, বললাম তো, আগে তো ছিল।
আমি স্পষ্ট বুঝতে পারছি চেষ্টা আবারও মিথ্যা বলছে আমায়। এভাবে কারো শরীর থেকে জন্মদাগ বোধা হয়ে যেতে পারে না। তাছাড়া এখন ওকে আর প্রশ্ন করে বিশেষ কোনো লাভ হবে না। এভাবে নাটক করে সবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, যা প্রমাণ জোগাড় করা নিজেকেই করতে হবে আমার। এই মুহূর্তে আমার সব থেকে বেশি যেটা দরকার সেটা হলো ওই মেয়েটা পর্যন্ত পৌঁছানো। কিন্তু কোথায় পাবো ওকে আমি? এর আগে ওর সাথে কয়েকবার দেখা হয়েছে আমার, কিন্তু সেটা আমার ইচ্ছে নয়, ওর ইচ্ছায়। এখন আমার নিজের প্রয়োজনে ওকে দরকার আমার। ভাবতে ভাবতে হঠাৎ একটা বুদ্ধি আসলো আমার মাথায়। সেদিন বাবার ফোনে মেয়েটার ছবি দেখেছি আমি, আর আমি এটাও নিশ্চিত বাবার সাথে ওর কোনো যোগাযোগ আছে। তার মানে বাবার ফোনে নিশ্চয়ই কন্ট্যাক্ট নম্বর থাকবে। আবারও বাবার ফোনের প্রয়োজন আমার। নেহাত সেদিন সময় পাইনি, নয়তো সেদিন নাম্বারটা ফোন থেকে জোগাড় করে ফেলতাম। আজ যে করেই হোক ফোনটা আবারও আমার হাতে আসা চাই, কিন্তু সেটা কি করে? বাবার কাছে গিয়ে কিছুতে সরাসরি ফোন চাইতে পারি না আমি। এই সময়ে মিছিলটাও নেই বাড়িতে। ও থাকলে আগের বারের প্ল্যানটা অ্যাপ্লাই করা যেত। এখন তার আর সুযোগ নেই। বাবার রুমে গিয়ে দেখি সেও শুয়ে একটা পত্রিকা পড়ছে, ফোনটা পাশে রাখা। এখন তাকে যদি বুদ্ধি করে বিছানা থেকে তুলতে পারে তবে আমার কাজ অনেকটাই সম্পন্ন হয়ে যাবে। কিন্তু কিভাবে করবে এই কাজ ভাবতে ভাবতে আরও একটা নতুন প্ল্যান ঠিক করে ফেলি। যথেষ্ট তাড়াহুড়োর ভান করে রুমের ভেতরে ঢুকলাম আমি। বাবা, কি করছো? এই তো, তেমন কিছু না। কেন, কি হয়েছে? আমার সাথে একটু বাইরে বেরোতে পারবে? এই দুপুরবেলা কোথায় যাবি? একটু বের হবো, কাজ আছে, তুমি রেডি হও। কিন্তু কী কাজ? যেতে যেতে বলছি তোমায়, এখন তো কথা বলার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুই গিয়ে রেডি হ। আরেকটা কথা, আমাদের ফিরতে লেট হতে পারে। তুমি তো মনে হয় এখনো গোসল করেনি। গোসলটা সেরে বের হই দুজনে। সে কি, কেন দেরি হবে কেন? আমি শিওর না, হতে পারে। কি যে বলছিস বুঝতে পারছি না কিছুই। আচ্ছা যাই, তবে গোসলটা করে আসি। তাছাড়া এমনিতেও গোসল করতে হতো একটু পরে। আমার কাজটা অনেক সহজ হয়ে গেল। বাবা গোসল করার জন্য বাথরুমে ঢুকে পড়লেন। আমি সুযোগ বুঝে আবারও রুমে ঢুকে পড়ি। তার ফোনটা বিছানার উপরে রাখা আছে, হামড়ে পড়ি সেটার উপর। ভাগ্যিস মিছিলের কল্যাণে পাসওয়ার্ডটা জানা ছিল। আমার প্রথম কন্ট্যাক্ট লিস্টে ঢুকেই চিরুনি তল্লাশি চালাই, সকল নম্বর একে একে চেক করতে থাকি। হঠাৎ একটা অদ্ভুত ব্যাপার চোখে পড়লো আমার নামে একটা নম্বর সেভ করে রাখা, কিন্তু ওই নম্বরটা আমার নয়। কিন্তু কিছু তো একটা গন্ডগোল আছে এই নম্বরে। তা না হলে নামের সাথে নম্বরে মিল থাকবে না কেন? নম্বরটা চট করে নিজের ফোনে ঢুকে নিলাম। সন্দেহের লিস্টে আরও যত নম্বর ছিল সবগুলো ঢুকে নিলাম। তারপর তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পড়ি। বাবা এমনিতেও ধূর্ত প্রকৃতির মানুষ, তাই তাকে আমার সন্দেহ করার সুযোগ দিলাম না। দুপুরের পরে কাজের বাহানায় বাইরে বেরিয়ে পড়লাম দুজনে। আবার সন্ধ্যার আগে ফিরে আসি। এতক্ষণ বাবার সাথে থাকাতে নিজের প্ল্যানের কোনো কাজই করা হয়নি। কিন্তু এবারে সময় নষ্ট করা চলবে না। নিজের একটা সিম কার্ড দিয়ে একে একে সমস্ত নাম্বার ডায়াল করতে থাকি। যদিও আমি নিজের কণ্ঠস্বর শুনতে দেইনি কাউকে, শুধুমাত্র ওপাশের কণ্ঠস্বর শুনে আইডেন্টিফাই করতে থাকি। এর ভেতরে নারী কণ্ঠস্বর কারোরই ছিল না। এরপর কিছুক্ষণ পরে একটা কন্ট্যাক্ট নাম্বার কানেক্ট হতেই ওপাশ থেকে নারী কণ্ঠ ভেসে আসে। হুবহু সেই মেয়েটার কণ্ঠ। ওর গলার আওয়াজের সাথে কিছুটা হলেও আমি পরিচিত, তাই চিনতে দেরি হলো না। আমি এক কথা বলতেই চিনে ফেলবে আমায়, তাই কলটা দ্রুত কেটে দিলাম। তারপর একটা মেসেজ করি, আমি সৌহার্দের বাবা, আজ রাত 10টায় দেখা করতে চাই তোমার সাথে, জরুরি কথা আছে। লোকেশন। আমার ফোনটা সৌহার্দের কাছে, তাই বাধ্য হয়ে এই নাম্বার দিয়ে মেসেজ দিলাম। এখন কথা বলার সুযোগ নেই। আর হ্যাঁ, বলেও কিন্তু আমার নম্বরে কল দিতে যেও না, তবে দুজনেই ধরা পড়ে যাব, ঠিক আছে? মেসেজটা সেন্ড করে দিলাম। এবার শুধু রাত 10টার অপেক্ষা। সন্ধ্যার পরে বাবাকে নজরে রেখেছি, যাতে সে মেয়েটার সাথে যোগাযোগ করার সুযোগ না পায়। কারণ আজকে ওর সাথে বাবার একবার কথা হলে আমার সব খেলা শেষ। রাত 10টার আগে নির্দিষ্ট গন্তব্যে গিয়ে উপস্থিত হলাম। একটু পরে মেয়েটা এলো, যথারীতি মুখ ওনা দিয়ে ডেকে রেখেছে। এমনিতে চেনার উপায় নেই। আমি ওকে একটা রুমের ভিতরে ডাকি, সেখানে দেখা করার কথা ছিল। সে এসে রুমে ঢুকতে দরজা বন্ধ করে দিই আমি। আমাকে দেখে বেশ ঘাবড়ে গেল সে। সবাইকে সে ধোঁকা দিয়ে বেড়ায়, আজকে তার সাথে এত বড় একটা গেম খেলবে কেউ, সে নিজেও বুঝে উঠতে পারেনি। আমি মাস্ক, কালো চশমা আর কোট পরিহিত এক প্রকার ছদ্মবেশ নিয়ে আসাতে চিনতে পারছে না আমায়। তবে আমি যে সৌহার্দের বাবা নই এতটুকু বুঝতে পেরেছে। এ কি, কে আপনি? আপনি আমায় এইখানে ডেকেছেন কেন? আপনি তো সৌহার্দের বাবা নন। আমি আর কথা বলার সুযোগ না দিয়ে ওর পেছন থেকে মুখটা চেপে ধরি। একটা মেয়ের সাথে, যার সাথে এতটা আপত্তিকর আচরণ করতে হচ্ছে, আসলে আমার জন্য বিষয়টা আরও বেশি দুঃখজনক। কিন্তু এই মুহূর্তে এছাড়া কোনো অপশন নেই আমার কাছে।
একবার এই মেয়েটার শরীরে যদি দাগটা আইডেন্টিফাই করতে পারি, আমার ধারণা ভুল প্রমাণ হলে ক্ষমা চেয়ে নেব তার কাছে। তাতে সে যত বড় অন্যায় করুক না কেন আমার সাথে। মেয়েটার ঘাট থেকে কাপড়টা নামাতে মুহূর্তে চমকে উঠি আমি, কারণ আমার চোখের সামনে সেই জন্মদাগটা জলজল করছে, যা শ্রেষ্ঠার শরীরের উপর দেখেছিলাম আমি। হুবহু সে একই জায়গা, সেই একই দাগ। তার মানে এই আসল শ্রেষ্ঠা। তাহলে আমার বাড়িতে যে আছে সে কে? তার শ্রেষ্ঠা সেজে থাকার আসল উদ্দেশ্য কি? তার বাচ্চা সুলভ সেই সহজ সরল শ্রেষ্ঠারাই বা হঠাৎ করে এমন পরিবর্তন হলো কি করে? আমি ধরে ফেলেছি তোমায়, তুমি আমার শ্রেষ্ঠা। কে আপনি? আপনার কণ্ঠস্বর পরিচিত লাগছে আমার। আমি কে দেখতে চাও? তবে দেখে নাও। এই বলে মুখ থেকে মাস্ক আর চশমাটা খুলে ফেললাম। নিজের সামনে আমাকে দেখে চমকে উঠল শ্রেষ্ঠা। আমায় এভাবে দেখতে পাওয়া ওর কাছে বিনামেকে বজ্রপাতের মতো। শ্রেষ্ঠা বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, ঠিক তখন আমি ওকে নিজের দিকে টেনে নেই, তারপর ওকে মুখোমুখিভাবে জড়িয়ে ধরি। কি হচ্ছে এগুলো? ছাড়ুন আমায়। আর আমি শ্রেষ্ঠা নই। তুমি আর আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি জানি তুমি শ্রেষ্ঠা। না, আমি শ্রেষ্ঠা নই। তাহলে কে তুমি? আমি আমি প্রকৃতি। আমি বুঝতে পারলাম শ্রেষ্ঠা আবারও মিথ্যা বলছে। মিথ্যা কথা। তুমি প্রকৃতি নও, তুমি শ্রেষ্ঠা, আমার শ্রেষ্ঠা, যাকে আমি নিজের প্রাণের থেকে বেশি ভালোবাসতাম এক সময়, এখনো বাসি। মাথা খারাপ হয়ে গেছে আপনার। কি বলছেন এগুলো? আমার মাথায় এখনো ঠিক আছে। আমি তোমায় এখনো ভালোবাসি শ্রেষ্ঠা। আমার সেই সহজ সরল বোকা শান্তশিষ্ট শ্রেষ্ঠাকে আজও ভালোবাসি। কিন্তু একটা কথা বলো, তুমি হঠাৎ করে এমন হিংস্র হয়ে গেলে কি করে? তুমি তেমন ছিলে না। আমার বাবার সাথে কি করে এমন সম্পর্ক তোমার? আর একটা কথা, আমার মাকে খুন করেছো তুমি, জানো নিশ্চয়ই। আপনার অযথা প্রলাপ শোনার সময় আমার কাছে নেই। ছাড়ুন বলছি। না, ছাড়বো না। আজ তোমাকে সত্যিটা বলতেই হবে। বললাম তো আমি আপনার শ্রেষ্ঠা নই। তাই নাকি? আমার চোখের দিকে তাকিয়ে বলো তো। শ্রেষ্ঠা আমার চোখের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমি এগিয়ে যাই ওর দিকে, ওর ঠোঁটের কাছে নিজে ঠোঁট জোড়া এগিয়ে নিয়ে যাই। শ্রেষ্ঠা ভীষণ ইতস্থিত করছে। কি হলো? এখন আমার স্পর্শ ভীষণ খারাপ লাগছে তোমার, তাই না? অথচ একসময় আমার চোখে দেখতে না পেলে বাচ্চাদের মতো কান্না করতে তুমি। ভুলে গেলে সব? তোমার তো বিয়ে ঠিক হয়েছিল আমার সাথে, তাহলে তারপরেও কি এমন হলো? তুমি আমার থেকে আলাদা হয়ে গেলে কি করে? তুমি আমার ক্ষতি কেন করতে চাইছো? আমার উপর কিসের এত রাগ তোমার? স্পষ্ট লক্ষ্য করছি চেষ্টার চোখে জল ছলছল করছে। একটু পরে জলের ধারা গড়িয়ে পড়বে